আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের কি লডর ভডর শব্দের যে ইতিহাস, সেই ইতিহাস কি মনে আছে? আমাদের নোবেল জয়ী সাবেক তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিশ্ব মানব ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতা পেলেন, তার অনুভূতি জিজ্ঞেস করা হলো বা তার প্রতিক্রিয়া সাংবাদিকরা জানতে চাইলেন। তিনি সহাস্য বদনে ভুবন মোহিনী হাসিতে বিশ্ববাসীকে মুগ্ধ করে তিনি বললেন যে আসে দেখলাম সব কিছু লডর ভডর করে ফেলেছে। তো লডর ভডর আমরা আসলে এই অঞ্চলের মানুষ, ঢাকা বা ধরেন আমাদের এখানে যারা প্রমিত বাংলা বলেন, তারা এই শব্দটির সঙ্গে পরিচিত নয়। এটি আঞ্চলিক শব্দ, চট্টগ্রাম অঞ্চলে এটি ব্যবহৃত হয় এবং এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাতৃভাষা। লডর ভডর অর্থ বিশৃঙ্খল, এলোমেলো, একটার সঙ্গে আরেকটা লাগিয়ে দেয়া। আপনি যদি পুরনো ঢাকাতে যান, যে দেখবেন যে সেখানে যে ইলেকট্রিক লাইনগুলো যেভাবে রাস্তার উপরে আছে কিংবা রাস্তার দুই পাশে যেভাবে মানে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে, এটাকে চট্টগ্রামের লোকজন আঞ্চলিক ভাষায় বলা হয় লডর ভডর। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা লাভ করার পর তিনি যেভাবে ব্রিফড হয়েছিলেন, অর্থাৎ তাকে যেভাবে জানানো হয়েছিল, সেটা ডিজিএফআইয়ের পক্ষ থেকে হতে পারে, এনএসআইয়ের পক্ষ থেকে, তার রাজনৈতিক কানেকশন, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, সব মিলিয়ে তার সামনে এসেছিল এক গাদা সমস্যা। অর্থনৈতিক সমস্যা, আমলাতান্ত্রিক সমস্যা, বৈদেশিক ঋণ, সব মিলিয়ে তিনি মুহূর্তের মধ্যে হোঁচট খেয়েছেন। সারা জীবন তিনি পোলাও খাওয়া মজনু। তার কর্মীরা, তার লোকজন, তার যারা এই ইভেন্ট ম্যানেজমেন্ট করেন, তারা সারা জীবন তার জন্য কাজ করে তাকে একটা চমৎকার মাইক আর একটা মঞ্চ তারা সারা জীবন দিয়েছেন। তিনি মঞ্চে গিয়ে কথা বলেছেন আর চেকে সিগনেচার করেছেন আর ব্যাংক ভরে টাকা দিয়ে গেছে বিভিন্ন লোকজন। জীবনের এই পর্যায়ে তাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি, শুধু কৌশল করতে হয়েছে, বুদ্ধি করতে হয়েছে, চালাকি করতে হয়েছে। কিন্তু রাষ্ট্র পরিচালনাটা যে গ্রামীণ ব্যাংক চালানো নয়, রাষ্ট্র পরিচালনাটা নোবেল পুরস্কার পাওয়া নয়। রাষ্ট্র চালানো এখানে ড্যানন কিংবা ধরুন অলিম্পিকের মশাল পরিচালনা করা, ড্যানন কোম্পানি বাংলাদেশে আনা, গ্রামীণ ফোন চালানো, এইগুলোর মতো নয়। এটা অ্যাবসলিউটলি একটা ভিন্ন বিষয়। হিউম্যান ক্যারেক্টারিস্টিক্সের সর্বোচ্চ গুণাবলী, সর্বোচ্চ যোগ্যতা আপনার থাকতে হবে, অথবা আপনার না থাকলেও চলবে, আপনার পাশে অ্যাটলিস্ট 9 জন লোকের, ইতিহাস প্রমাণিত দেয়ার আর 9 জুয়েলস। আপনার পাশে যদি 9 জন সর্ব বিষয় বিশেষজ্ঞ, চরিত্রবান, যোগ্যতা সম্পন্ন, শিক্ষিত, মার্জিত, বীর, এরকম 9 জন লোক যদি থাকেন, তাহলে আপনি খুব কম জ্ঞানী হলেও, ফাঁকিবাজ হলেও, এমনকি ঘুমিয়ে থাকলেও আপনি চমৎকার একটি রাষ্ট্র ব্যবস্থা চালাতে পারেন। যেমন ধরুন চন্দ্রগুপ্ত মৌর্য, তার 9 জন জেনারেল ছিল বা 9 জন রত্ন ছিল, 9 জুয়েলস। এর মধ্যে চাণক্য ছিলেন। তো তিনি সুন্দর একটি রাজ্য চালিয়ে গেছেন। এই 9 জন যে জেনারেল, 9 জন রত্ন, 9 জন মন্ত্রী, আমির ওমরা, তারা আবার তার ছেলে বিন্দুসার, বিন্দুসার জমানাতে ছিলেন। বিন্দুসার বলতে গেলে কিছুই করেননি, সে শুধু অলসভাবে কাটিয়েছেন, কারো উপকারও করেননি, ক্ষতি করেননি, কিন্তু তার বাবা যে রাজ্যটা রেখে গেছেন, সেই রাজ্যটা একেবারে চমৎকারভাবে চালিয়েছেন তার ওই 9 জন জুয়েলসের কারণে। আচ্ছা, তো একইভাবে ধরুন অন্যান্য যারা আছেন, ইতিহাসের যত বিখ্যাত, দেশে দেশের বাইরে, সারা দুনিয়াতে সবারই কিন্তু এরকম একটা পরামর্শ সভা ছিল, এবং সেই পরামর্শ সভায় 9 জন, 9 সংখ্যাটা রাজার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেয়ার আর 9 জুয়েলস। সম্রাট আকবরের নবরত্ন সম্পর্কে আমরা তো সবাই জানি। মধ্যযুগে সম্রাট আকবরের নবরত্ন সভায় যে 9 জন জুয়েল ছিলেন, এইরকম 9 জন জুয়েলস সারা দুনিয়াতে ছিল না। সিমিলারলি নেপোলিয়ন বোনাপার্টের ছিল 9 জুয়েলস, সিমিলারলি জুলিয়াস সিজারের ছিল, কনস্টান্টাইনের ছিল, জাস্টিনিয়ানের ছিল, রোমান সম্রাট জাস্টিনিয়ানের ছিল, মার্কাস অর্লিয়াসের ছিল। তো এই যে ধরেন এই যে বিখ্যাত বিখ্যাত লোকদেরকে, ইভেন আলেকজান্ডার
তারও কিন্তু 9 জন জুয়েল ছিল এবং সেই জুয়েলের প্রধান ছিলেন প্লেটো। এই অবস্থা। আর্কিমিডিস, যে প্রাচীন গ্রিক সম্রাটের সভাসদ ছিলেন, 9 জুয়েলসের অন্যতম ছিলেন আর্কিমিডিস। কনফুসিয়াস, তিনি একটা মানে তার যে চীন সম্রাট, সেই চীন সম্রাটের অন্যতম সভাসদ ছিলেন। 9 জুয়েলসের প্রধান জুয়েল ছিলেন কনফুসিয়াস। এইভাবে আপনার যদি বুদ্ধিমান জ্ঞানী লোকজন থাকে তাহলে আপনি চোখ বুজে কাটাতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফলতা, সেই সফলতার পিছনে এরকম 9 জন জুয়েলস ছিল, ফলে তিনি সফল হয়েছেন। জিয়াউর রহমানের 9 জুয়েল ছিল, তারপরে এরশাদ সাহেবের 9 জুয়েল ছিল এবং বিভিন্ন সেক্টরে তার 9 জুয়েল ছিল। তার সে মানে দেয়ার ওয়াজ গ্রেট 10, G10 বলা হয়। 10 জন সচিবের একটা গ্রুপ ছিল এরশাদ সাহেবের। এর মধ্যে পলিটিক্যাল সেক্টরে তার এরকম 9 জুয়েল ছিল। তাদের পরামর্শে এরশাদ সাহেবের অত লেখাপড়া, অত জ্ঞান গরিমা এত কিছু ছিল না। শুধু একটা ভালো মানে যাকে বলে এরকম একটা সঙ্গ থাকার কারণে সে 9টা বছর দেশকে উপহার দিয়ে গেছে। শেখ হাসিনার এরকম 9 জুয়েল ছিল। সে যত কিছু করুক না কেন তার একটা এরকম জ্ঞানী গুণী এরকম 9 জন লোকের একটা বিরাট পরিষদ ছিল। ফলে সে 17 বছরই দেশটা চালিয়ে গেছেন। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 9 জুয়েলস, যেটা তার সিলেকশন ছিল কর্পোরেট জগতে, মাল্টিমিডিয়া জগতে, সেইটা তিনি রাজনীতিতে সিলেক্ট করতে পারেননি। তার জুয়েলসের মধ্যে যাদেরকে আমরা দেখেছি, আলী রিয়াজ সাহেব, তার জুয়েলসের মধ্যে আমরা দেখেছি আসিফ নজরুল সাহেব, তার জুয়েলসের মধ্যে আমরা দেখেছি শফিক সাহেব যিনি তথ্য উপদেষ্টা, তার জুয়েলসের মধ্যে দেখেছি মাহফুজ বা নাহিদ, মানে ওনাদেরকে দেখেছি। তো বোঝার চেষ্টা করেন, ফলে তিনি ফেল করেছেন। এখন জনাব তারেক রহমান সাহেবের 9 জুয়েলস কারা কারা আছেন যদি দেখেন, সবচেয়ে এই মুহূর্তে তার পক্ষে যারা খুব সরব, একের প্রান্তিক থেকে শুরু করেন। 1 নম্বর হলো আমজনতা দলের জনাব তারেক রহমান, সবাই যাকে আমতারেক হিসেবে জানেন। 1 নম্বরে তাকে সবচেয়ে প্রমোট করেন। 2 নম্বরে যে তুমি ধরেন আমতারেক সাহেবের পরে সেটা হলো রাশেদ খান, যাকে তিনি সচিব পদে নিয়োগ দান করেছেন। রাশেদ খানের পরে যদি আপনি ধরেন তার পক্ষে কথা বলেন, সবচেয়ে বেশি কথা বলেন নুরুল হক নুরু, গণ অধিকার পরিষদ, এটা হলো 3 নম্বর জুয়েল। 4 নম্বর জুয়েল আছেন আন্দালিব রহমান পার্থ। 5 নম্বর জুয়েল আছেন যারা তার পক্ষে কথা বলেন বা রাজপথে আছেন, সেটা হলো যুবদল নেতা নয়ন। যুবদল নেতা নয়নের পরে তার সঙ্গে আছেন জুনায়েদ সাকি 6 নম্বর। তো জুনায়েদ সাকির পরে সরকারের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি যদি ধরেন, সেটা হলো যে ওনার একেবারে খুব কাছাকাছি ওনার ডেপুটি বা প্রেস সেক্রেটারি আছেন, সবসময় ওনার সাথে থাকেন, এরকম তাকে ধরে নেওয়া হয় তিনি 9 জুয়েলসের মধ্যে একজন। 7 নম্বর, আমি ভদ্রলোকের নাম এখন মনে করতে পারতেছি না। এরপর মীর শাহে আলম, তাকে মনে করা হয় 9 জুয়েলসের অন্যতম কুশীলব। আর হলো সালাউদ্দিন সাহেব। তো এই যে 9 জন ব্যক্তি আমি বললাম, এই 9 জন ব্যক্তি দেখবেন যে জলে, স্থলে, অন্তরিক্ষে যারা সবসময় তারেক রহমান সাহেবের রিপ্রেজেন্ট করেন, তার পক্ষে কথা বলেন, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন এবং প্রতিপক্ষর বিরুদ্ধে যুদ্ধ, লড়াই, সংগ্রাম করতে সাহায্য করেন। তো এই 9 জুয়েলসের যে সফলতা, এই সফলতার দ্বারা এখনো পর্যন্ত গত 6 মাসে সরকার ওই যে একটা ঐতিহাসিকভাবে শেখ হাসিনার কাছ থেকে যে একটা লড়র ভড়র মার্কা একটা দেশ পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এটাকে আবার লর্ডর ভর্ডর টু দি পাওয়ার স্কোয়ার, বা ওই যে আছেন A+B হোল স্কোয়ার, তো লর্ডর ভর্ডর হোল স্কোয়ার, লর্ডর প্লাস ভর্ডর হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার করে তিনি রেখে গেছেন এবং সেটা তারেক রহমান সাহেব গ্রহণ করেছেন। এখন তিনি এবং তার এই যে 9 জুয়েলস, তারা গত 6 মাসে এই লর্ডর প্লাস ভর্ডর হোল স্কোয়ার এটাকে কিউব করেছেন নাকি এটাকে রুট ওভার করেছেন, এটাকে কি কিউবের পরিবর্তে আরও
বেশি করেছেন, এটা আপনারা সিদ্ধান্ত নেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো রাষ্ট্র কিভাবে চলছে আমরা কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে আমরা কোনো আশাবাদী কোনো রকম চিন্তা চেতনা স্বপ্ন আমাদের মধ্যে নেই। এই সরকার আসলে কতদিন টিকবে? এরকম প্রশ্ন যদি আপনি মানুষের কাছে শুনেন, আপনি একটি ইতিবাচক কথা জনতার কাছ থেকে, মানে যারা বিএনপির যারা কট্টরপন্থী লোকজন আছে তারা তো সবসময় বলবে যে এই সরকার কিয়ামত পর্যন্ত চলুক, ২০৪১ সাল পর্যন্ত চলুক, তারেক রহমান সাহেবের পরে জাইমা আসুন, জুবাইদা আসুন, তারা সবাই তাকে সমর্থন করবে। কিন্তু আপনি যদি একেবারে জনতা, যারা বিএনপি করে না, আওয়ামী লীগ করে না, জামাত করে না, তাদের কাছে জিজ্ঞাসা করেন একটা সিঙ্গেল ভালো শব্দ গত ৬ মাসে সরকারের ব্যাপারে জনতার কাছ থেকে আসেনি। তো কাজে আগে যে লডর ভডর, সেই লডর ভডরটা এখন আরো বেশি লডর ভডর হয়ে গেছে। একটা মানুষ বেঁচে থাকে তার স্বপ্ন নিয়ে আর তার স্মৃতি নিয়ে। আমরা যদি গত ১৭ বছরের স্মৃতি চিন্তা করি, শেখ হাসিনা জমানার ১৫ বছর, ডক্টর মোহাম্মদ ইউনূসের ২ বছর, এই ১৭ বছরের স্মৃতি। তার আগে 1/11 যে স্মৃতি, আমাদের কাছে এখনই মনে হচ্ছে 1/11টা আসলে আমাদের একটা সুখ স্বপ্ন ছিল। দুর্নীতি ছিল না, অনিয়ম ছিল না, সব কিছু মানে একেবারে টু দি পয়েন্টে। আপনি মইনুদ্দিন ফখরুদ্দিনকে যতই গালাগালি করেন না কেন, এখন আপনি তাদের সেই সময় ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত ওই সময়টাতে আপনি অ্যাডমিনিস্ট্রেশন দেখেন, ফাইন্যান্সিয়াল অবস্থা দেখেন, মানুষের ক্রয় ক্ষমতা দেখেন, সামাজিক অপরাধ দেখেন, সবকিছু মনে হবে ওই সময়টা একটা জান্নাতের। এর বাইরে ২০০৯ থেকে আজকের সময়টা পর্যন্ত টানা ১৭ বছর ধরে শুধু লডর ভডর লডর ভডর লডর ভডর হতেইছে। এর ফলে বলে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আমাদের দেশের বেশিরভাগ মানুষের ঘর পুড়ে গেছে। কারো অফিস, কারো বাড়ি, কারো পরিবার, কারো ব্যবসা, কারো বাণিজ্য, কারো মস্তিষ্ক, কারো হৃদয়, কারো মন, কারো স্বপ্ন তছনছ হয়ে গেছে। ফলে এই জায়গা থেকে বের হওয়ার জন্য যে স্বপ্ন দরকার, ড্রিম দরকার, যে উদ্দীপনা দরকার, সেটা এই সরকার এখন পর্যন্ত তৈরি করতে পারছে না। সরকার ফ্যামিলি কার্ডের কথা বলছে, পুরনো লডর ভডর লক্কর ঝক্কর মার্কা যে বাসগুলো আছে সেগুলোতে গোলাপি রং লাগিয়ে মহিলাদের জন্য এরকম কয়েকটা বাস রাস্তায় নামানো হয়েছে। তো এই জিনিসগুলো অনেকটা লিপস্টিক, অনেকটা কসমেটিক, মানে যাকে বলা হয় ডেভেলপমেন্টের মতো। এটা অন দ্য লং রানে কোনো মানুষকে স্বস্তি দিচ্ছে না। রাস্তাঘাটের বেশিরভাগ এলাকা বেশিরভাগ সময় ফ্রি থাকে, কখনো কখনো কোথাও দুঃসহ যানজট লেগে যায় ম্যানেজমেন্ট না থাকার কারণে। মানুষ কাজের জন্য হন্য হয়ে ঘুরছে। পুরো ইকোনমিটা ২ ভাগে বিভক্ত হয়ে গেছে। সামান্য কিছু মানুষ, সেটা ঘুষ হোক, দুর্নীতি হোক বা বড় বড় কর্পোরেট যে কাজগুলো হোক, তারা মানে ২ হাতে বস্তায় বস্তায় টাকা উপার্জন করছে, শেষ করতে পারছে না। এদের সংখ্যা লাখেও নয়, ১০ লাখে। এরকম সারা বাংলাদেশে যদি ধরেন এরকম লোকের সংখ্যা হাইয়েস্ট ধরেন ১০০-র মতো আছে। অনলি 100 কর্পোরেট হাউস ব্যক্তি যাদের কোনো রকম সমস্যা নেই। বাকি যারা আছে সবাই ডে বাই ডে ডেটোরিয়েট করছে। মধ্যপ্রায় বিত্ত শ্রেণীটা শেষ হয়ে যাচ্ছে। দরিদ্ররা ইমান বিক্রি করার মতো অবস্থা হয়ে গেছে। দেহ বিক্রি করার জন্য এখন নারী পুরুষ রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। তো এরকম একটা জায়গা থেকে যখন একটা মানুষ রিটার্ন করে, ইউ-টার্ন করে, সেক্ষেত্রেই সম্ভব যখন সেখানে মানুষ মানুষকে স্বপ্ন দেখাতে পারে। যেভাবে এখন রুয়ান্ডাতে পল কাগামে স্বপ্ন দেখিয়ে একটা গৃহযুদ্ধে বিধ্বস্ত জাতিকে ইউনাইটেড করে ফেলেছিলেন, যেভাবে রবার্ট মুগাবে জিম্বাবুয়েকে এইরকম বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা থেকে ইউনাইটেড করে ফেলেছিলেন, যেভাবে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে তিনি এবং থাবো এমবেকি যুগপৎভাবে দক্ষিণ আফ্রিকাকে আজকের পর্যায়ে নিয়ে এসেছিলেন। ইব্রাহিম তারোরে এই মুহূর্তে বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট, একটি একেবারে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাওয়া একটা দেশ, সেই দেশটিকে আজকের পর্যায়ে তিনি নিয়ে এসেছেন। একইভাবে আপনি যদি ইভেন উগান্ডার কথা চিন্তা করেন, সে ইউভেনি মুসেভেনি
ইউভেরি মুসেভেনি, সেখানকার যে প্রেসিডেন্ট, সে 80-র দশক থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি স্বপ্নের উপরে তিনি পুরো উগান্ডাবাসীকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, আর যা হোক না কেন সেখানে অশান্তি নেই, সেখানে ম্যানিপুলেশন নেই, সেখানে মানে যাকে বলা হয় 2 নম্বরই কোনো জিনিস নেই। উগান্ডা, ওনার একটা বক্তব্য শুনতেছিলাম। তো সে যখন জাপান গেল, সেখানে গিয়ে বলল যে দেখলো যে কোবে বিফ, জাপানের যে কোবে বিফ, সেগুলো 1 কেজি কোবে বিফ বিক্রি হচ্ছে $1000। তো সে খুব আশ্চর্য হয়ে গেল যে আমাদের দেশে 1 কেজি বিফ যেখানে $2, অনলি $2, তো সেখানে $1000 হয় কেন? তো বলা হলো যে এটাকে ঠান্ডা করে রাখা হয়, এসি করে রাখা হয়, এদের হাত পা মানে মাসাজ করা হয়, তারপরে এদেরকে বিশেষ খাবার খাওয়ানো হয়, এদেরকে মদ খাওয়ানো হয়, ইত্যাদি ইত্যাদি। এই জন্য এদের মাংসের দাম অনেক ভ্যালু হয়ে যায়। তো মুসেভেনি বললেন যে জাপানিদেরকে আমার বুদ্ধিমান মনে হতো, কিন্তু এই গরু পালন করে আর এই গরু খায়, এরপর থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমার আর জাপান যাওয়ার দরকার নেই, আমি আমার দেশেই থাকবো, আমার $2 গরুই আমার জন্য অনেক ভালো। ইটস এ প্রেসিডেন্সিয়াল ল্যাঙ্গুয়েজ, প্রেসিডেন্সিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এইরকম যখন আপনার ব্যক্তিত্ব থাকে, আপনার সাথে জেনারেলসরা থাকে, জুয়েলসরা থাকে, তখন আপনি যে কোনো লডর ভডর অবস্থায় আপনি ভালো করতে পারেন। তা আমাদের এখন যে অবস্থা হয়ে গেছে, লডর প্লাস ভডর টু দি পাওয়ার স্কোয়ারের যে ফর্মুলাটা নিয়ে সরকার শুরু করেছে, তার সঙ্গে তার যে 9 জন জুয়েলস আছে, অন্যান্য যে সমস্ত জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি এই সরকারের সঙ্গে যুক্ত হয়েছে, সবাই মিলে এই গত 6 মাসের লডর ভডর কোন পর্যায়ে রেখেছে, এটা আপনারাই সিদ্ধান্ত নিন। আর এইভাবে যদি চলতে থাকে, তাহলে সরকার আগামী 5 বছর কিভাবে চলবে, কিংবা আরও 10 বছর, সরকার প্ল্যান দিয়েছে যে আগামী 10 বছর